হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেন্ডস। তো কেমন আছো তোমরা সবাই? আমরা আগের ক্লাসে চ্যাপ্টার 9 নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমি তোমাকে লরেন্জ কার্ভ, ইনইকুয়ালিটি, পভার্টি এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। ওকে, আজকে আমরা চ্যাপ্টার 10, আমাদের ইকোনমিক্সের লাস্ট চ্যাপ্টার, চ্যাপ্টার নাম্বার 10, আর ইউনিটেরও লাস্ট চ্যাপ্টার অবশ্যই এটাকে নিয়ে আলোচনা করব। নাম হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড নীতি আয়োগ, মানব উন্নয়ন এবং নীতি আয়োগ। এর মধ্যে কি হয়, কীভাবে হয়, তো কোনো রকম দেরি না করে চলো স্টার্ট করি। লেট স্টার্ট ইট। এবার চলো আজকে আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করি। দেখো, সবার প্রথমেই আমি আবার তোমাকে বলি, এই টপিকে এই চ্যাপ্টারে দুটো টপিক আছে। ওকে, একটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে নীতি আয়োগ। এবার সব প্রথম প্রশ্ন, স্যার হিউম্যান ডেভেলপমেন্ট কি? হিউম্যান ডেভেলপমেন্ট বা বাংলায় বলবো মানব উন্নয়ন। এবার তোমাকে বুঝো ব্যাপারটা, মানব উন্নয়ন কাকে বলে। দেখো, আমাদের এখানে যদি আমি তোমাকে বলি, যদি কারো আয় বাড়ে তাহলে আমরা বলবো সে উন্নত হচ্ছে, ওকে, সে সাকসেস হচ্ছে। কিন্তু মাঝে মাঝে এমনটা হয় না। মাঝে মাঝে আমাদের দেশের ক্ষেত্রে দেখা যায় কি, যদি কোনো দেশের আয় বাড়ছে, জিডিপি বাড়ছে, স্টিল সেই দেশ উন্নত হচ্ছে না। মানব উন্নয়ন একটা ব্রডার কনসেপ্ট, একটা বড় ধারণা। এর মধ্যে শুধুমাত্র আয়কে গুরুত্ব দেওয়া হয় না, এর মধ্যে আমাদের স্বাস্থ্য কেমন আছে, আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা কেমন আছে, আইন ব্যবস্থা কেমন আছে, সবাই সমান সুযোগ পাচ্ছে কি পাচ্ছে না, এই যাবতীয় সবাই খুশি কেমন আছে, এনভায়রনমেন্ট কেমন আছে, এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু মানব উন্নয়ন। অর্থাৎ এমন হতে পারে, যেমন তোমরা জানো অবশ্য, ভুটান একটা কার্বন নেগেটিভ কান্ট্রি, স্টিল ওখানে জিডিপি আমাদের দেশের তুলনায় বা বড় বড় দেশের তুলনায় অনেক কম, স্টিল ওখানে লোক কিন্তু অনেক বেশি খুশি। তো মানব উন্নয়ন বলবো যখন ভালো হচ্ছে। যদি কোনো দেশে পলিটিক্যাল স্টেবিলিটি আছে, যদি কোনো দেশে অনেক বেশি কি বলে অপরাধ হয় না বা অপরাধ একেবারে কম, সবাই সমান শিক্ষা স্বাস্থ্যের সুযোগ পাচ্ছে, তাহলে বলবো যে হ্যাঁ, ওরা যদি কম কামাইও করে বাট ওরা আমাদের চেয়ে বেশি উন্নত। কিন্তু অপরদিকে যদি কোনো দেশ বা অপরে যদি কেউ অনেক বেশি কামাচ্ছে বাট তার সেখানে শিক্ষা স্বাস্থ্য ভালো নাই, সেখানে সবাই সমান সুযোগ পাচ্ছে না, অনেক বেশি অপরাধ, ক্রাইম রেট অনেক বেশি ওখানে, তো আমি ওখানে মানব উন্নয়ন হয়নি আমি বলবো। কি বুঝতে পারলে কি বললাম? তো মানব উন্নয়ন কি জিনিস বইতে কি লেখা আছে দেখো, মানব উন্নয়ন বলতে বোঝায় জনসাধারণের পছন্দের ব্যাপ্তিকে বাড়ানো। স্যার কি? আবার তুই বলি, হিউম্যান ডেভেলপমেন্ট ইজ আ প্রসেস অফ ওয়াইডেনিং পিপলস চয়েস অ্যান্ড দ্য লেভেল অফ ওয়েলবিং দে অ্যাচিভ। অর্থাৎ আমাদের পছন্দের ব্যাপ্তিকে বাড়ানো। কি শিক্ষা কাকে বাড়ানো? আমাদের পছন্দের ব্যাপ্তিকে বাড়ানো। এবার তোমার প্রশ্ন আসবে মাথায়, স্যার ব্যাপ্তি বলতে কি? পছন্দের ব্যাপ্তি মানে কি? পছন্দের ব্যাপ্তি বলতে ধরা হয় দীর্ঘ ও সুস্থ জীবনযাপন। কি বললাম? দীর্ঘ ও সুস্থ জীবনযাপন। প্রথমে তো এটা পয়েন্ট আসবে আমাদের এখানে, দীর্ঘ ও সুস্থ জীবনযাপন, এটা আমাদের প্রথম পয়েন্ট। ওকে, আর 2 নম্বরে কি আসবে আমাদের? 2 নম্বরে আসবে এখানে হচ্ছে শিক্ষা লাভের সুযোগ, যাতে করে সবাই শিক্ষা লাভ করতে পারে, কেউ যাতে শিক্ষার থেকে বঞ্চনা থাকতে পারে না, মানে সবাই যাতে শিক্ষা পেতে পারে, শিক্ষা লাভের সুযোগ। কি আগে আমাদের দেশে হতো না যে নারীদেরকে শিক্ষা দেওয়া হতো না, একটা বয়সের পর কেউ শিক্ষা পেত না, তো শিক্ষা যাতে সবাই পেতে পারে। তারপরে কি আছে? ভদ্র জীবনযাত্রার মান, ভদ্র জীবনযাত্রার মান। কি ইজি আছে? আর কি বলি, আর কি আছে? রাজনৈতিক স্বাধীনতা এবং অন্যান্য মানবাধিকার। রাজনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক আর অন্যান্য কিছু কিছু মানবাধিকার, আমাদের যারা মানবাধিকার আছে সেগুলো। তো এগুলো যদি কোনো দেশে থাকে তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, ওই দেশে মানব উন্নয়ন হচ্ছে। এবার আমরা যখন ইকোনমিক্স পড়ি, ব্যাপারটা বুঝবা ইকোনমিক্সের মেন গোলটা কি। ইকোনমিক্সের মেন গোল হচ্ছে যে সমাজে যে এত কিছু আছে সবাইকে সমানভাবে বন্টন করে দেওয়া, যাতে করে কেউ কোনো জিনিস থেকে পিছিয়ে না পড়ে, কোনো জিনিস ছাড়া না পড়ে যায়, সবাইকে সব জিনিসের সমান সুযোগ করে দেওয়া। কি এটা আমাদের একদম আলটিমেট গোল। ইকোনমিক্সের লাস্ট চ্যাপ্টারে আমরা এই জন্য মানব উন্নয়ন নিয়ে আলোচনা করব, কীভাবে করে আমাদের দেশে বা যে কোনো দেশে মানব উন্নয়ন জিনিসটা অ্যাচিভ করা যেতে পারে। কি বুঝতে পারলাম? কি বল দেখো, অনেক সময় মনে করা হয় যে আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে অন্যান্য পছন্দের ব্যাপ্তি স্বয়ংক্রিয়ভাবে ঘটে, কিন্তু অনেক কারণে তা হয় না।
এই কনসেপ্ট ঠিক আছে স্যার। আমাদের দেশে যদি আয় বাড়ে, অটোমেটিক্যালি আমাদের আয় বাড়লে আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়বে, আমাদের পছন্দের ব্যাপ্তি আস্তে আস্তে বাড়বে। যদি তোমার আয় বাড়ে, স্বাভাবিক কথা তুমি ভালো জায়গায় পড়াশোনা করতে পারবা, তুমি ভালো মতো যে কোনো তোমার ইচ্ছা তুমি করতে পারবা, এটা হয়। ইন জেনারেলটা দেখা যায় যে হ্যাঁ, আমার যদি আয় বাড়ছে তো আমার অন্যান্য ইচ্ছাগুলোও ধীরে ধীরে অটোমেটিকভাবে পূরণ হচ্ছে। কিন্তু মাঝে মাঝে এটা হয় না, আয় বাড়লে যে সব সুখী চলে হবে এমন তো হয় না। আমরা শুনছি একটা কোড যে মানি কান বাই হ্যাপিনেস, তাই না? তো সুখী বা মানব উন্নয়ন যে টাকা হলেই যে হয়ে যাবে এরকম কিন্তু হয় না। কি বুঝতে পারলাম? তো মানব উন্নয়ন কি বলতে চাই তোমাকে আবার থেকে? মানব উন্নয়ন বলতে বোঝানো হয়েছে জনসাধারণের পছন্দের ব্যাপ্তিকে বাড়ানো। ইজি। এবার চলে আসছি আমি কি বললাম। এবার আমাদের নেক্সট পয়েন্ট সেটা হচ্ছে সমাজ কেন এরকম হয় না যে আয় বাড়ছে কিন্তু আমাদের পছন্দের ব্যাপ্তি বাড়েনি, অর্থাৎ মানব উন্নয়ন হয়নি। দেখো কি বলে, সমাজের মধ্যে আয় বন্টন অসম হতে পারে। সেক্ষেত্রে যাদের আয় খুব কম তাদের পছন্দের ব্যাপ্তি সীমিত হবে। জাতীয় আয় বা মাথাপিছু আয় বাড়ার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের সুফল ব্যাপক জনসাধারণের মধ্যে ছড়িয়ে পড়ে না। এবার এর কনসেপ্ট তোমাকে বোঝাই। লেটস সাপোজ দেখো আবার থেকে আমরা বুঝবা, এটা একটা বাড়ি আছে, বাড়ি মানে আমাদের দেশ ধরবো, এটা একটা বাড়ি আছে। এই বাড়িতে একজন লোক সে একাই 100 টাকা কামাই করে, আর বাকি যারা আছে তারা কেউ কামাই করতেছে না। 3 জন আছে, কেউ 1 টাকাও কামাই করে, 0। তো এখানে আমি বলবো পার হেড ইনকাম 25 টাকা। এখানে কি বললাম? পার হেড ইনকাম 25 টাকা। সবাই 25 টাকা করে কামাচ্ছে, আমি এটা বলতে পারলাম। ঠিক আছে, যদি আমি উপর থেকে দেখি। কিন্তু পাশে আরেকটা দেশ আছে, আরেকটা বাড়ি আছে, এই দেশে সবাই 20 টাকা করে কামাচ্ছে। লেটস সাপোজ কমই কামাচ্ছে, বেশি না। 4 জন লোক সবাই কি করে 20 টাকা করে কামাচ্ছে। ওকে, সবাই 20, অর্থাৎ এখানে মোট আয় কিন্তু আমার গেলো 80 টাকা। দূর থেকে মনে হবে স্যার এই দেশটা ভালো, এই দেশটা খারাপ। এখানে তো পার হেড ইনকাম 25, এখানে পার হেড ইনকাম 20। কিন্তু তুমি যদি ভালো ডিপ ডাউন করে বুঝবা যে এরা সবাই কামাই করছে, সবার কিছু না কিছু ইচ্ছা আছে, সবাই নিজে কিন্তু ইচ্ছাগুলো পূরণ করতে পারছে। বাট উপরে কি হচ্ছে, শুধুমাত্র এই লোকটা তার ইচ্ছা পূরণ করতে পারছে, এরা কিন্তু তাদের ইচ্ছা পূরণ করতে পারছে না। এখানে মানব উন্নয়ন হয়নি, এখানে মানব উন্নয়ন হয়েছে। পার হেড ইনকাম এখানে বেশি, পার ক্যাপিটাল ইনকাম এখানে বেশি, মাথা পিছু আয় কিন্তু এখানে বেশি, স্টিল এর মানব উন্নয়ন হতে পারেনি। এখানে মাথা পিছু আয় কম হওয়া সত্ত্বেও এরা কিন্তু মানব উন্নয়ন লক্ষ্যে পৌঁছতে পারছে। কি বুঝতে পারলাম? যেহেতু কিছু লোক অনেক বেশি কামাই করছে আর কিছু লোক একদম কামাই করছে না, তো আমরা এখানে বুঝতে পারি খুব স্বাভাবিকভাবে যে শুধু যে মাথা পিছু আয় বাড়লেই আমরা বলবো দেশ উন্নত করছে, এমনটা কিন্তু হয় না। কারণ কিছু লোক অনেক বেশি কামাই করলে ওভারঅল পার ক্যাপিটার মধ্যে ওর নামটা চলে আসে। যখন পার ক্যাপিটা বের করবো এদের নামটা এর মধ্যে চলে আসবে। ইজি। তো এটা আমরা বুঝতে পারলাম। আর কি, কিছু কিছু পছন্দের ব্যাপ্তি ঘটানোর জন্য আয়ের বৃদ্ধির প্রয়োজন নাই। এমনও মাঝে মাঝে হওয়া উচিত হয় যে যদি আমাকে আমার দেশের মধ্যে সরকার ভালো হওয়া উচিত, আমি চাই যে আমাদের দেশের যে মধ্যে যে গভর্নমেন্ট আছে ও ভালো মতো কাজ করুক, চুরি বা অপরাধ বা ক্রাইম একদমই কম হোক, ওর জন্য আয়ের কোনো দরকারই নেই, রাইট? যদি আমাদের দেশের গভর্নমেন্ট ভালো মতো কাজ করে, আইন ব্যবস্থা ভালো মতো কাজ করে, সবাই যাতে শিক্ষা লাভের সমান অধিকার পায়, আমাদের যে সমস্ত স্কুল আছে, কলেজ আছে, সমস্ত জায়গায় ভালো মতো পড়াশোনা হয়, তো এটা তো আয়ের সঙ্গে কোনো লিঙ্ক নাই না। কি বুঝতে পারছি কি পারছি না? কিছু কিছু জায়গায় যদি আমাদের আইনি পরিষেবা, আমাদের নেতারা যদি ভালো মতো কাজ করে, ওখানে আমাদের মনে হয় না, কারাপশন যদি না করে, ওখানে মনে হয় না যে দেশ উন্নত হবে না। অবশ্যই উন্নত হবে। তো ওখানে আয় বাড়বেই যে উন্নত হবে এরকম বলাটাও কোনো মানে দাঁড়াচ্ছে না। পল স্টিটেন এর মতে নিম্নলিখিত কারণে মানব উন্নয়ন প্রয়োজন। এবার মানব উন্নয়ন কেন প্রয়োজন? আমাদের দেশে বা যে কোনো ইকোনমিতে, যে কোনো অর্থনীতিতে মানব উন্নয়ন কেন প্রয়োজন? বোঝো কি লেখা আছে? মানব উন্নয়ন হলো আসল লক্ষ্য। আমরা যখন অর্থনীতি পড়ি, আমরা যখন অর্থনীতি বুঝি, আমাদের আলটিমেট গোল, আসল লক্ষ্যই হচ্ছে মানব উন্নয়ন করা। কেন আমরা কাকে কি দরকার, কি কতটা দরকার, কীভাবে দিব পড়বো? বিকজ মানব উন্নয়ন আমাদের মেন লক্ষ্য। দ্বিতীয়, মানব উন্নয়নের ফলে শ্রমিকের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টিতে বিনিয়োগ করলে শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়বে। মানব উন্নয়ন মানে কি? তাদের শিক্ষাকেও বাড়ানো, তার স্বাস্থ্যকেও ভালো করা। যদি আমার স্বাস্থ্য ভালো থাকে, আমি যদি ভালো মতো পড়াশোনা করে থাকি, তা আমি না খাই কোনোদিনও মরবো না, হ্যাঁ কি না? কারো পেটে অনেক বুদ্ধি আছে বাট তার হেলথ ভালো নয়, সে কাজ করতে পারবে না, রাইট? বাট কারো হেলথ আছে বাট কিছু পারে না, করবে কি তখন? তখন সে খুব অন্য সব রকম কাজ করবে। তো যদি আমার হেলথ ভালো থাকে, যদি আমার এডুকেশন ভালো থাকে, তো আমি যে কোনো রকম কাজ করে খেতে পারবো। আমাকে কারোর সামনে মানে হাত জোর সেরকমভাবে করতে হবে না, কারণ পেটে বুদ্ধি আছে, হ্যাঁ না? আর শরীরটাও ভালো আছে। স্বাস্থ্য, শিক্ষা এগুলো কিন্তু খুব দরকার।
তাই না? তো যদি এগুলো আমরা উন্নতি করতে পারি তাহলে মানব উন্নয়ন হবে। আর এর চেয়ে কী হবে, উৎপাদনশীলতা বাড়বে। তুমি দেখবা যখন তোমরা পড়াশোনা করো, আজকে একদম ফ্রেশ মাইন্ডে আছে, সকাল সকাল উঠে ফ্রেশ মাইন্ডে আজকে পড়াশোনা করতে বসছি, কি সুন্দর সব পড়া হয়ে যায়। মাঝে মাঝে কী হচ্ছে, সারাদিন মোবাইল চালালাম, সারাদিন ভাবছি রাত্রেবেলা পড়তে বসবো, সকাল থেকে রাত্রে অবধি মোবাইল চালালাম, কিন্তু আর রাত্রেবেলা এমন হয়ে যায় মাঝে মাঝে কি মোবাইল স্ক্রল করতেছি, ভাল লাগছে না, পড়তে বলতেছি ভালো, মানে বোরিং হয়ে গেছে, অলস হয়ে গেছে, একদম লিথারে চলে আসছে। কেন? বিকজ আমাদের যে বডি ড্রেন হয় না, বডি যে এনার্জি সব ড্রেন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে কিসের মধ্যে, সেই মোবাইল স্ক্রল করতে করতে। এই জন্যই স্বাস্থ্য ভালো থাকা খুব দরকার। আর এখন তো খুব বেশি দরকার, কারণ তোমাদের এখন পরীক্ষার সামনে আসছে, তাই না? তো আমরা মানব উন্নয়ন বুঝতে পারলাম, কী বললাম এখানে মানব উন্নয়ন। এইবার দেখো মাহবুব উল হক এর মতে মানব উন্নয়নের 4টা উপাদান। এইবার কী উপাদানগুলো আছে সেটাকে নিয়ে আমরা এখন আলোচনা করি। দেখো প্রথমে আছে সাম্য। সাম্যকে আমি বলবো ইকুইটি, তারপরে সবহন ক্ষমতা সাস্টেনেবিলিটি, উৎপাদনশীলতা মানে প্রোডাক্টিভিটি, আর ক্ষমতা প্রদান মানে এম্পাওয়ারমেন্ট। ওকে, এম্পাওয়ারমেন্ট। এবার এগুলা এক এক করে মানে বুঝি। মাহবুব উল হকের মতে তিনি বলেন, যদি মানব উন্নয়নের লক্ষ্যে পৌঁছাতে হয় তা আমাকে এই 4টা উপাদান পূরণ করতে হবে। প্রথমে কি দেওয়া আছে, সাম্য। আচ্ছা, সাম্য বা ইকুইটি মানে কি? সাম্য বা ইকুইটি মানে হচ্ছে সমতা আনা, সবাইকে সমান চোখে দেখা, লিঙ্গভেদ, জাতিভেদ, ধর্মভেদ, হ্যাঁ না, এই বর্ণভেদ এইগুলো যাতে না করা হয়, এটাকে বলা হয় সাম্য। সবাইকে, যেমন কি বলে, পুরুষরা নারীর থেকে আগিয়ে আছে, কেউ মাইন্ডসেট এটা রাখে, খুব বাজে মাইন্ডসেট অবশ্য, বা কোনো জাতিভেদ হতে পারে, তাই না, যে এই উঁচু, তোমরা জানো অবশ্য, বুঝতে পারছো কি বললাম, বর্ণভেদ বা ধর্মভেদ এগুলো যাতে না হয়, তাহলে গিয়ে আমরা কি মানব উন্নয়ন লক্ষ্যে আগাতে পারবো। যদি সারাদিন আমরা এটাই করে থাকি, ঝগড়া করে থাকি, এই ডিবেটেই থাকি যে এ ভালো ও খারাপ, ও ভালো এ খারাপ, তাহলে কিন্তু আমরা মানব উন্নয়নের লক্ষ্যে পৌঁছতে পারবো না। নেক্সট কি আছে, সবহন ক্ষমতা সাস্টেনেবিলিটি। এটা কি জিনিস? এটা আমি তোমাকে অলরেডি এর আগের ক্লাসে পড়াইছি, না দেখে থাকলে অবশ্যই বলবো এখানে আই বাটনে ক্লিক করো আর দেখে নাও। ওকে, আমি শর্টে বলে দিচ্ছি, পুরো ক্লাসে তুমি ওখানে পেয়ে যাবা। সাস্টেনেবিলিটি বা সবহন ক্ষমতা মানে কি? যাতে করে আমরা আমাদের পরিবেশকে এমনভাবে ব্যবহার করি যাতে আমাদের যে চাহিদা আছে সেটা মিটে যায়, প্লাস ভবিষ্যতে যাতে কোনো রকম অসুবিধা না হয়, এটাকে ভবিষ্যতের প্রয়োজনকে বাঁচিয়ে রেখে এখনকার চাহিদা মেটানোকে আমি বলবো সবহন ক্ষমতা বা সাস্টেনেবিলিটি। কারণ যদি আমি আমাদের পরিবেশকে এখনই সমস্ত নষ্ট করে দিই, ভবিষ্যতের জন্য বাঁচায় না রাখি, তাহলে মানব উন্নয়ন কীভাবে হবে, তাহলে তারা কিছু পাবে কীভাবে? তাই জন্য এটাও খুব ইম্পর্টেন্ট, সবহন ক্ষমতা। কেমন? আর কি দেওয়া আছে, উৎপাদনশীলতা। আচ্ছা, উৎপাদনশীলতা কি? প্রোডাক্টিভিটি, যাতে করে শিক্ষা স্বাস্থ্যের সুযোগ করে দেওয়া হয়, যাতে করে সবার উৎপাদনশীলতা বাড়ে, সবাই আরও বেশি ভালো মতো, আরও বেশি ভালো করে কাজ করতে পারে। কি বুঝতে পারলাম? যদি শিক্ষা স্বাস্থ্য ভালো মতো দেওয়া হবে, কারিগরি শিক্ষা ভালো মতো দেওয়া হবে, এডুকেশনাল তো ট্রেনিংগুলো ভালো মতো দেওয়া হবে, তাহলে কি যে কোনো জায়গায় আমাদের দেশের লোক ভালো মতো করে কাজ করতে পারবে। তো উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি এটা খুব দরকার। আর কি দেওয়া আছে, ক্ষমতা প্রদান বা এম্পাওয়ারমেন্ট, সবাইকে ক্ষমতা দেওয়া। আই রিপিট, সবাইকে ভালো ক্ষমতা দেওয়া, যাতে করে এই যে ওমেন এম্পাওয়ারমেন্ট বলি না, যে নারী শক্তি আগিয়ে আসো, নারীকে আগে আসো, ওমেন এম্পাওয়ারমেন্ট, তেমনি সবাইকে এম্পাওয়ার করা, সবাইকে ক্ষমতা প্রদান করা। কারণ তোমাকে আমি বললাম এই কাজটা করো, বাট তোমাকে আমি ক্ষমতা দিলাম না, তাহলে তুমি সেই কাজটা ভালো মতো করতে পারবে না। তো এই জন্য ক্ষমতা প্রদান করা এটাও খুব দরকার। তোমরা একটা কাজ করো, এটাকে স্ক্রিনশট নিয়ে নাও, এটা কিন্তু খুব ভালো মতো করে আমাকে পড়ে বোঝাতে হবে, বুঝতে হবে। কি ইজি আছে? মাহবুব উল হকের মতে মানব উন্নয়ন করার জন্য এই 4টা উপাদান কিন্তু খুবই দরকার। ইজি আছে? অবশ্যই বুঝতে পারছো। এইবার আমি তোমাকে বলি আগে যে ব্রেক নিয়ে অন্য ক্লাসটা কথা বুঝাই দিই, যে আমরা অলরেডি কিন্তু ইকোনমিক্সের আগের যতগুলো ভিডিও সব আপলোড করে দিয়েছি, তুমি সেগুলো প্লে লিস্টে যায় পাই যাবা। তারপর আমি ম্যাক্রো ইকোনমিক্সের সাজেশন কিন্তু গ্রুপে মানে তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি, তুমি ওই ভিডিও দেখে নিবা। আর যদি তোমাদের ম্যাক্রো ইকোনমিক্সের নোটসের অ্যান্সারের পিডিএফ লাগবে বা অ্যান্সার লাগবে, কারণ বানাতে প্রচুর খাটনি হয়েছে, ওটা ইউনিট 1 ইউনিট 2 দুটো মিলে আছে, এটা ক্লাসের পর আমি আবার ইন্ডিয়ানটাও বানাবো। ওকে, তো যদি ওটা লাগে তো অবশ্যই আমাকে নিজে হোয়াটসঅ্যাপে আছে, হোয়াটসঅ্যাপে আমাকে পিং করবা, আমি তোমাকে একটা সামান্য কিছু একটা অ্যামাউন্ট আছে সেটা দিয়ে তুমি ওটাকে হেল্প পেতে পারো। ও এখন অবধি তোমাদের মধ্যে অনেকেই সেটা নিয়ে নিচ্ছ, আর তোমরা যেটা বললা আমি অনেক বেশি অ্যাকচুয়ালি গ্ল্যাড, কি অনেক বেশি ব্লেসফুল, তোমরা সেটাকে খুব বেশি পছন্দ করছো। তোমাদের অনেকেই মেসেজ করছো আমরা স্যার অ্যাকচুয়ালি পিরিয়ডটা খুব ভালো আছে, পড়ে ভালো লাগতেছে, তো থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট।
তো এবার তোমাকে আমি বলবো যে অবশ্যই তুমি জিনিসটা নিতে পারো, নিচে যাও, হোয়াটসঅ্যাপে যাও, পেয়ে যাবে। চলো আমরা আমাদের ক্লাসে ফিরি। ওকে, দেখো কি বলি এবার কি লেখা আছে পড়ি। হ্যাঁ, মেহবুব উল হকের মতে প্রোগ্রাম ইউএনডি বিভিন্ন দেশে মানব উন্নয়ন সূচক প্রকাশ করেছে। এই সূচকের মান 0 থেকে 1-এর মধ্যে অবস্থিত। যে দেশের মানব উন্নয়ন সূচক যত 1-এর কাছাকাছি হবে সে দেশের মানব উন্নয়ন তত বেশি, আর যেখানে 0-এর কাছাকাছি হবে সে দেশে মানব উন্নয়ন তত কম। অর্থাৎ ইউএনডিপি এর মতে আমরা মানব উন্নয়নকে 0 থেকে 1-এর মধ্যে প্রকাশ করি। 0 থেকে 1-এর মধ্যে। যে দেশ 1-এর কাছে মানে 0.98 বা 0.85 এমন 1-এর কাছে ওই দেশ তত বেশি উন্নত। যে দেশ 0-এর কাছে যেমন 0.03, 0.25 এরকম করে ওই দেশ মানব উন্নয়নে তত কম। কি বুঝতে পারলাম? এবার ইউএনডিপিটা কি এটা আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবা। ওকে, তো এরকমভাবে কিন্তু আমরা বুঝতে পারলাম যে আমাদের দেশের মধ্যে কীভাবে করে এই মানব উন্নয়নটা কাজটা করছে। এবার মানব উন্নয়ন সূচকের ভিত্তিতে দেশের শ্রেণীবিভাগ, কোন দেশ কত কত অবস্থায় পড়ে আছে সেটাকে নিয়ে 1990 সালে ইউএনডিপি বিভিন্ন দেশের এইচডিআই মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রকাশ করেছে। 2004 সালের হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টে 2002 সালের জন্য 177টি দেশের এইচডিআই প্রকাশিত হয়েছে। বিভিন্ন দেশকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। কটা ভাগে ভাগ করা হয়েছে? 3টা ভাগে ভাগ করা হয়েছে। খুব উন্নত, মাঝারি আর খুবই মাঝে অবস্থা, হ্যাঁ না, অবনত বলতে পারি আমরা। এবার দেখো ওর মধ্যে কে কে আছে। সবচেয়ে ভালো 2002 সালের এইচডিআই অনুসারে 2002 সালের এইচডিআই অনুসারে সবচেয়ে ভালো যার 0.8-এর উপরে 0.8-এর উপরে যারা আছে ওরা খুব বেশি ভালো আছে। তারপর যেটা আছে 0.5 to 0.8, 0.5 to 0.8 আর যাদের অবস্থা 0 থেকে 0.5-এর মধ্যে মানে অনেক খারাপ অবস্থা। এবার আমাদের দেশ কোথায় আছে এটা আমরা বুঝতে পারি। এবার আগে তোমাকে বলে দিই এগুলোর মধ্যে কী আছে। তোমাকে আমি বলছি, তোমার কিন্তু স্ক্রিনে লিস্ট চলে আসবে, ভালো মতো দেখবা। নরওয়ে আছে সবার উপরে, তারপরে কানাডা, তারপরে আমেরিকা, জাপান, ব্রিটিশ, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো। আর মাঝারির মধ্যে কি আছে? রাশিয়ান ফেডারেশন, মালয়েশিয়া, ভেনেজুয়েলা, ব্রাজিল, সৌদি আরব, ফিলিপাইন্স, চীন, শ্রীলঙ্কা, ইরান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মিশর, ভারত। ভারতের অবস্থা কিন্তু খুব খারাপ, কিন্তু দেখো বাংলাদেশ। আর সবচেয়ে খারাপে কি আছে? পাকিস্তান, নাইজেরিয়া, নাইজার, সিয়েরা লিওন, এইগুলো কয়েকটা নাম বললাম। কি এটা কিন্তু আমরা ইউএনডিপি হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট 2004 বা 2002 যে রিপোর্টটা আসে সেটা আমরা বুঝতে পারছি। 2002 সাল অনুযায়ী 2004-এ রিপোর্ট পাবলিশ হয়েছে, তো এখান দিয়ে আমরা এটা পেলাম। কি ইজি আছে? নাও এবার আমি বললাম তোমাকে যে মানব উন্নয়ন কি, মানব উন্নয়ন কেন দরকার, কারণ মানব উন্নয়ন হলেই ওভারঅল কিন্তু ডেভেলপমেন্ট হবে, রাইট? এবার প্রশ্ন হচ্ছে স্যার মানব উন্নয়ন তো বললেন খুব ইম্পর্টেন্ট, মানব উন্নয়ন হবে এটাও বুঝলাম, বাট কিভাবে হবে? এটার জন্য তুমি বা আমি বা আমাদের এই সরকার কি করতে পারে? দেখো কি বলে। এখন প্রশ্ন হলো মানব উন্নয়ন ঘটানো যায় কিভাবে? এই বিষয়ে 2টি বিকল্প পথ আছে। একটি হলো দেশে জাতীয় আয় বাড়লে। সিম্পল, যদি দেশে জাতীয় আয় বাড়ে, একটা কোট আবার থেকে তোমাকে বলি, মানি কান্ট বাই হ্যাপিনেস। সো যদি কেউ এটা বলে অবশ্যই ঠিক কথা, কিছু কিছু ক্ষেত্রে ঠিক আছে, বাট অলওয়েজ এটা ঠিক নয়। তো ইভেন পভার্টি কান্ট বাই হ্যাপিনেস, অর্থাৎ যদি তুমি বলো যে স্যার টাকাই খুশি দিতে পারে না, তো গরিব যে আছে, যে দরিদ্র আছে, সেও যে খুব বেশি খুশি সেটাও নয়। হ্যাঁ, পভার্টি মানে দারিদ্রতা, গরিব মানে ধনীর চেয়ে তো খুব বাজে পরিস্থিতি, তাই না? তো অবশ্যই আমাদের প্রথম কাজ হবে সেটা হচ্ছে কি হবে, আমরা আমাদের আয় বাড়াতে পারি। ফার্স্ট ফেজ তো এটাই। যদি আয় বেড়ে গেল তারপর আমরা ধীরে ধীরে আবার অন্যান্য দিকে আগাবো। কি বলেন? এই বিষয়ে 2টি বিকল্প আছে। একটি দেশে জাতীয় আয় বৃদ্ধি হার বাড়িয়ে তোলা। জাতীয় আয় বৃদ্ধি ঘটলে তার প্রভাব চুইয়ে চুইয়ে বৃহত্তর জনসাধারণের মধ্যে পড়বে। যদি দেশে জাতীয় আয় বাড়ে একটু একটু হলেও আমাদের দেশের সমস্ত লোকের কাছে সেই জিনিসটা প্রভাবটা যাবে। একটু একটু হলেও আমাদের দেশ তার লাভবান হতে পারে। বাট যদি জাতীয় আয় না বাড়ে, দেশের আয় না বাড়ে, তাহলে আমি কীভাবে বলবো, রাইট? প্রথম কাজ তো দেশের জাতীয় আয় বাড়ানো, কিন্তু এই পদ্ধতি অনেক সময় সাপেক্ষ। কবে দেশে জাতীয় আয় বাড়বে, কবে আমাদের দেশের বাকি সমস্ত লোকের হাতে সে টাকা পৌঁছাবে, কবে আমাদের দেশ উন্নত হবে, এটা অনেক টাইম টেকিং, অনেক লং টার্ম এটা। ঠিক এত দীর্ঘদিন অপেক্ষা করা রাজনৈতিক ও সামাজিক কারণে সম্ভব নাও হতে পারে।
দ্বিতীয় তাহলে পথ কি স্যার? স্যার সেকেন্ড কি অপশন? সেকেন্ড অপশন হচ্ছে উন্নয়ন, সরকার কর্তৃক প্রত্যক্ষ ব্যবস্থা গ্রহণ করা, অর্থাৎ কিভাবে করে ডাইরেক্ট গভর্নমেন্ট অ্যাকশন নিবে মানব উন্নয়নের জন্য। ইজি আছে। মানব উন্নয়ন যেমন দরকার আমি তোমাকে বলতে পারলাম, সেম ভাবে তোমাকে বলতেছি যে মানব উন্নয়ন কিন্তু জাতীয় আয় বাড়া যদি করি তাহলে কিন্তু সেটা অনেক লং টার্ম প্রসেস, অনেক টাইম টেকিং। তো এটা করাটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি পসিবল নয়। তাহলে সেকেন্ড অপশন কি আছে? সেকেন্ড অপশন যারা চাইনা বা বড় বড় দেশ যারা করছে, কীভাবে করছে তারা ডাইরেক্ট গভর্নমেন্ট অ্যাকশনে আসছে। আজকে তোমাকে যদি আমি বলি যে দক্ষিণ কোরিয়া বলো, কানাডা, নরওয়ে, ডাইরেক্ট গভর্নমেন্ট অ্যাকশনে আসছে এখানে কাজ করতে গিয়ে, যে কীভাবে করে উন্নত করা যায়। কী লেখা বলেন? এর জন্য সরকার কর্তৃক সমাজ কল্যাণমূলক ব্যবস্থা নিতে হবে, সরকার কর্তৃক শিক্ষা, স্বাস্থ্য এইগুলোকে ভালো করতে হবে। এটা সরকারের হাতে আছে। যদি কেউ বলে যে না সরকার কি করবে, মানে সরকার তো ভালো ভালো কাজ করে বাট নিচের লোকগুলাই খারাপ করতেছে, সরকারের পক্ষে কি সবাইকে দেখা সম্ভব? অ্যাকচুয়ালি সত্যি কথা হচ্ছে যে হ্যাঁ সম্ভব। একবার স্ট্রিক্টলি সরকার যদি কোনো আইন আনে আর ইমপ্লিমেন্ট যদি করে দেয়, কোনোভাবে কিন্তু খারাপ হবে না। ইমপ্লিমেন্ট করাটাও সরকারের হাতেই আছে, যদি তারা চায় ভালো মতো করে আনতে। কেন আজকে আমাদের ইন্দোর আমাদের ইন্ডিয়াতে এমন একটা সিটি আছে যাকে ক্লিনেস্ট সিটি বলা হয়। হাউ ইট ইজ পসিবল? ওখানে লোক, আমাদের ইন্ডিয়ারই তো লোক না, ওখানকার সরকার খুব কঠোরভাবে এটাকে মানছে। শুধু একটা ইন্দোরকে বা শুধু একটা ব্যাঙ্গালোরকে আইটি সিটি করে দিলে আমাদের দেশ উন্নত হয়ে যাবে না। এরকম অনেক জায়গাকে আমাদেরকে কিন্তু উন্নত করতে হবে। এটা মাথায় রাখতে হবে যে শুধুমাত্র একটা ব্যাঙ্গালোরের কিছু পার্ট বা ইন্দোরকে আমি ভালো করে দিলাম বা আমাদের কলকাতার শুধু একটা কিছুটা জায়গা ভালো করে দিলাম বলে আমাদের পুরো দেশটা ভালো হয়ে যাবে, এরকম কিন্তু না। ওখানে হতে পারছে না, কেন হয়েছে ওখানে, তো ভাবে করে সব জায়গায় হবে। তো এরকমভাবে আমাদের কিন্তু বুঝতে হবে যে এটা না যে স্যার হয় না, হবে। তো সরকারকে কিন্তু ব্যবস্থা নিতে হবে। আই আপিল সরকার যদি ব্যবস্থা নিক। দেখো কি বলে অধ্যাপক অমর্ত্য সেন, তিনিও এই বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। অধ্যাপক সেনের মতে অনেক দিন ধরে সমাজ কল্যাণ কর্মসূচির বিস্তৃত রূপায়ণ চলার ফলে শ্রীলঙ্কার মানব উন্নয়নের বিভিন্ন নির্দেশিকা ভারত থেকে বেশি। আজকে শ্রীলঙ্কা আমাদের থেকে কত বেশি আগায় আছে। যেখানে তোমাকে আমি দেখালাম শ্রীলঙ্কার হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের র্যাঙ্ক হচ্ছে 0.74, ওখানে ইন্ডিয়ার র্যাঙ্ক 0.59, শ্রীলঙ্কার 0.74, আমাদের 0.59। কিভাবে এটা পসিবল হলো? এটা আমাদের ইন্ডিয়া, এটা শ্রীলঙ্কা। হাউ ইট ইজ পসিবল স্যার? শ্রীলঙ্কা আমার চেয়ে আগা গেল কিভাবে? ওখানকার সরকার ডাইরেক্ট অ্যাকশন নিয়েছে, এই জন্য এটা পসিবল হতে পেরেছে। বুঝতে পারলাম? ভারতে যেখানে গড় আয়ু 63.7 ইয়ার্স, সেখানে শ্রীলঙ্কার গড় আয়ু 72.5 ইয়ার্স। যেখানে আমাদের যেখানে লোক 63 ইয়ার্সে মোটামুটি এভারেজ বাঁচে, ওখানে 72 ইয়ার্স বাঁচে। হাউ ইট ইজ পসিবল? পলিউশন কন্ট্রোল করা, জিনিস ভালো করা কীভাবে পসিবল হলো? সরকার ডাইরেক্ট অ্যাকশন নিয়েছে, তার ফলে এটা হলো। কি বুঝতে পারলাম? শ্রীলঙ্কার এই অভিজ্ঞতা থেকে ভারত শিক্ষা গ্রহণ করতে পারে। ভারতের উচিত হবে মানব উন্নয়ন ঘটানোর জন্য অর্থনৈতিক প্রসারের পথকে পরিত্যাগ করে সমাজ কল্যাণের পথকে গ্রহণ করা। যে হ্যাঁ টাকা উন্নত হবে ওগুলো বাদ দিয়ে সমাজ কল্যাণ করা আমাদের ভারতকে প্রথম কাজ করতে হবে, যাতে করে আমরা উন্নত হতে পারি। কি বুঝতে পারলাম? এবার চলো আজকে আমরা যাই আমাদের লাস্ট টপিকে। আচ্ছা, তার আগে তোমাকে বলি, যদি তোমাকে আমার এই ক্লাসটা ভাল লাগে অবশ্যই বলবো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। আমরা কিন্তু নেক্সট সাজেশনের ক্লাস, আর তোমরা যদি বলো তাহলে আমি ভাবছি অ্যাকাউন্টসেরও থিওরি সাজেশনের ক্লাসটা নিয়ে আসি। কেন কি আমি অ্যাকাউন্টসের ক্লাস যেভাবে প্রমিস করছিলাম দিতে পারিনি, বিকজ অফ অনেক সমস্যা হচ্ছিল। বাট তোমরা যদি বলো যে স্যার হ্যাঁ অ্যাকাউন্টসের থিওরি সাজেশন দেন, তো অ্যাকাউন্টস বা কস্ট ট্যাক্স বা বিএসটি সাজেশন ক্লাস আমি দিতে পারি। তো তার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। আর যদি তোমাকে আমার কাজ ভাল লাগে জয়েন বাটনে ক্লিক করে আমাকে সাপোর্ট করতে পারো। ঠিক তো চলো ক্লাস দেখি। দেখো কি বলে। আচ্ছা, সবার আগে তোমাকে বলে আমি নীতি আয়োগ। ওকে, নীতি আয়োগ কি বা কেন তৈরি করা হয়েছে এটা আগে বুঝে নাও, তারপর তোমাকে আমি বোর্ডে পড়াচ্ছি। নীতি আয়োগ কি? আমরা যখন জানি যে আমরা ইতিহাস যখন ইঞ্জিনিয়ারিং পড়লাম, যখন দেশ স্বাধীন হয় তখন আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরু, পণ্ডিত জওয়াহরলাল নেহেরু স্যার কী করেন, তিনি পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্ল্যান চালু করলেন, যার মধ্যে কী হবে প্রতি 5 বছর একটা করে প্ল্যানিং করা হবে। আর এই 5 বছর কী করা হবে তার টার্গেট রাখা হবে। 5 বছর টার্গেট, 5 বছর কাজ করব, তারপরে ওর বেওড়া কেমন কাজ হয়েছে না হয়েছে, কী বাকি আছে আর কী করতে হবে, এমন করে ডেটাগুলো হবে। ইজি, এমনি করে কাজ হতো। বাট পরবর্তীতে দেখা গেল এই প্ল্যানিং কমিশন কে বানাতো? এই প্ল্যানিং কমিশন বানাচ্ছে আমাদের উপর টপ গভর্নমেন্ট যেগুলো আছে তারা।
এরাই গভর্নমেন্টের কাজ রাখতো, এরা সব কিছু বানাতো। বাট পরবর্তী দেখা গেল কি এটা হয়ে যাচ্ছে এমনটা করে যে উপরে সেন্ট্রাল গভর্নমেন্ট সব বানাচ্ছে আর নিচে স্টেট গভর্নমেন্টগুলো ওগুলো সবকে শুনে শুনে মানছে। তো সব রাজ্যতে সব গ্রামে সব রকম আলাদা আলাদা অবস্থা, সেটা কেন্দ্র ঠিকমতো না বুঝে যদি প্ল্যানিং করে প্রতিটা রাজ্যের মধ্যে সেটাকে ইমপ্লিমেন্ট করাটা কঠিন হয়ে পড়ে। এরকম নানান সমস্যা দেখা যায়। এই জন্য 2001 থেকেই অ্যাকচুয়ালি অনেক অর্থনীতিবিদ বা অনেকজন এটাকে অপোজ করা চালু করে দেয় যে না এটা ভালো না, প্ল্যানিং কমিশন এখন বন্ধ করতে হবে, প্ল্যানিং কমিশনের কাজ এখন ঠিকমতো হচ্ছে না, ইমপ্লিমেন্ট যেমন আগে ছিল তেমনটা করে এখন কাজ হচ্ছে না। তো এমন নানান সমস্যা আসতে দেখা যায়। কি বুঝতে পারলাম? প্ল্যানিং কমিশন যেটা সেই সময় চালু করা হয়েছিল ওর মধ্যে নানান সমস্যা নানান প্রবলেম আসার ফলে আমরা বুঝতে পারি যে প্ল্যানিং কমিশনটা ঠিকমতো কাজ করতে পারেনি। এইবার তখন থেকে তো এই সমস্যা শুরু হয়ে 2001 থেকে সবাই বলা শুরু করছে যে না প্ল্যানিং কমিশন এখন বন্ধ করার টাইম চলে আসছে, প্ল্যানিং কমিশন ভালো মতো কাজ করছে না। বাট এমন তো না যে বললাম আর বন্ধ হয়ে যায়, টাইম নেয়। তো অমনি করতে 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 2015 সালের 1 জানুয়ারি, কবে বললাম 2015 সালের 1 জানুয়ারি, 1 jan, এই সময় প্ল্যানিং কমিশনের পরিবর্তে চলে আসে নীতি আয়োগ। নীতি আয়োগ স্যার নীতি ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। আই রিপিট, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, নীতি আয়োগ। আয়োগ মানে যোজনা, রাইট? তো এই নীতি আয়োগ তারপর থেকে আসা চালু করে দেয়। এর মধ্যে কি হয়? এর মধ্যে সেম যা আমরা তখন করতাম ওটাই করবো, বাট এখন আরো বেটার ওয়েতে করবো। এর মধ্যে এবার আরো অনেক কিছু নতুন কিছু অ্যাড অন করা হয়েছে। আচ্ছা, তার সঙ্গে তোমাকে একটা কথা বলে দিই, পরিকল্পনা কমিশনের ন্যায় এরও সভাপতি যে ছিল বা চেয়ারপারসন যে ছিল সে হচ্ছে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। আমাদের ভারতের এখন প্রধানমন্ত্রী কে আছেন? হ্যাঁ, নরেন্দ্র মোদী স্যার। তো উনি আমাদের ভারতের প্রাইম মিনিস্টার, তো উনি আমাদের এই নীতি আয়োগের সভাপতি বা চেয়ারপারসন। এর আগে প্ল্যানিং কমিশনের সভাপতিও প্রধানমন্ত্রী হতো, যখন যে প্রধানমন্ত্রী হবে তখন সে নীতি মানে ওই কমিশনের সভাপতি হবে। কি বুঝতে পারলাম? পরিকল্পনা কমিশনের ন্যায় এর সভাপতি হলেন প্রধানমন্ত্রী। জানুয়ারি 2015 থেকে আগস্ট 2017 পর্যন্ত অরবিন্দ পানাগড়িয়া ছিলেন নীতি আয়োগের প্রথম সহসভাপতি। আচ্ছা, কি বললাম, জানুয়ারি 15 থেকে 2017 পর্যন্ত পানাগড়িয়া ছিলেন, অরবিন্দ পানাগড়িয়া ছিলেন নীতি আয়োগের প্রথম সহসভাপতি। ওকে, 1 জুন 2021 থেকে সহসভাপতি যুক্ত হন ডক্টর রাজীব কুমার দাস। আর 12th 5-year প্ল্যান, দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2012 থেকে 2017 সালে যেটা হয় সেটাই ছিল আমাদের দেশের শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা 1951 চালু হয়েছিল। ওটা 2017 সালে লাস্টে বন্ধ হয়ে গেছে। 2015-তে নীতি আয়োগ আসছে, কনসেপ্টটা বুঝবা। 2015-তে নীতি আয়োগ আসছে, 2015-তে নীতি আয়োগ আসছে, বাট এই কাজ করা শুরু করবে। বাট আগে তো অলরেডি আমাদের প্ল্যানিং কমিশন চলছে, ওটা 2017-তে এসে বন্ধ হয়ে গেছে। কততম ছিল এটা? এটা 12th টাইম 5-year প্ল্যান ছিল, 12th টাইম 5-year প্ল্যান ছিল। এটা লাস্ট ছিল আমাদের দেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এরপর তো নীতি আয়োগ কন্টিনিউ কাজ শুরু করে দেয়, আর এখন অবধি আমাদের দেশে নীতি আয়োগ কাজ হয়। তো এখন 5-year প্ল্যান পঞ্চবার্ষিকী পরিকল্পনার নাম চেঞ্জ হয়ে গেছে, ওটা পরিবর্তন হয়ে চলে আসছে এখন কি নীতি আয়োগ। কাজ কিছু কিছু সেম, কিছু কিছু অবশ্যই অনেক বেশি অ্যাড অন করা হয়েছে এর মধ্যে। তো কি হয়েছে সেটা এখন দেখি। দেখো, এবার আমি এখানে তোমাকে এক পাশে লিখলাম লক্ষ্য ও উদ্দেশ্য, এক পাশে লিখলাম কার্যাবলী। এবার নীতি আয়োগের কি লক্ষ্য, যেমন তোমাকে বললাম প্ল্যানিং কমিশন যখন করেছিল তো প্ল্যানিং কমিশনের কিছু লক্ষ্য কিছু উদ্দেশ্য ছিল যে আমাকে এটা করতে হবে এই 5 বছরের মধ্যে, রাইট? সেম এরও কিছু লক্ষ্য কিছু উদ্দেশ্য আছে। এবার কিছু কিছু ডিফারেন্স কি আছে, আগে কি হতো সব কাজের জন্য 5 বছর করে দেওয়া হতো যে হ্যাঁ এই 5 বছরে আমরা এই করব ওই করব। তো মেজর যে প্রবলেমটা হচ্ছে কিছু কিছু কাজের জন্য 5 বছরের বেশি সময় লাগে, আবার কিছু কিছু কাজের জন্য 5 বছরের কম সময় লাগে। সবাইকে 5 বছর দেওয়া এর যে সময় আর টাকার অপচয় হবে। তো এটা বন্ধ করার জন্য বললো কি না যেই কাজে যত সময় লাগতে পারে তাকে অত সময় দাও। যদি কোনো কাজ 7 বছর সময় নিতে পারে 7 বছর দাও, যদি কোনো কাজ 2 বছর হবে তো 2 বছর সময় দাও। ফালতু ফালতু সবাইকে 5 বছর দেওয়ার মানে কি দাঁড়ায়, হ্যাঁ না? এবার এরকমভাবেই নীতি আয়োগের কিছু কিছু উদ্দেশ্য। প্রথম কি উদ্দেশ্য দেখে আমি তোমাকে বলি অর্থনৈতিক উন্নয়ন। অবশ্যই অর্থনৈতিক উন্নয়ন কিন্তু আমাদের প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হয়ে দাঁড়ায়। এবার
এর মানে কি আছে দেখো বলি, দেশের দীর্ঘমেয়াদী ও টেকসই অর্থনৈতিক উন্নয়নের দিকে লক্ষ্য করা, যাতে করে আমরা কন্টিনিউয়াসলি গ্রোথ করতে পারি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে পারি, সাস্টেন ডেভেলপমেন্ট হতে পারে, হ্যাঁ না, দীর্ঘস্থায়ী যাতে হয় এদিকে লক্ষ্য রাখা। পিছিয়ে পড়া যে সমস্ত অঞ্চল আছে ও শ্রেণী উন্নয়নে বিশেষ দৃষ্টি প্রদান করা, যে সমস্ত অঞ্চল, যে সমস্ত রাজ্যের, যে সমস্ত এলাকা পিছিয়ে পড়ে গেছে তাকে দেখা, তাকে উন্নত করা। কর্মসংস্থান, উৎপাদন, শিল্পায়ন, পরিষেবা খাত ও কৃষি উন্নয়নের জন্য সুপরিকল্পিত নীতি প্রণয়ন করা, এই সমস্ত জন্য ভালো ভালো নীতি আনা হচ্ছে প্রথম কাজ। বুঝতে পারলাম। নেক্সট কি আছে, সহযোগিতামূলক যুক্তরাষ্ট্র ব্যবস্থা। এবারে দেখো আগে কি হতো আর এখন কি হচ্ছে। আগে সেন্ট্রাল গভর্নমেন্ট প্ল্যানিং কমিশন যারা ছিল, প্ল্যানিং কমিশন কমিটি, তারা কোনো কিছু প্ল্যান করতো, ওটা তারা স্টেট গভর্নমেন্টকে দিয়ে দিত, বলতো ভাই এটা প্ল্যান করছি, তোমরা এইভাবে কাজ করো। এবার স্টেট গভর্নমেন্ট বুঝবে, আরে ভাই আমার দেশে, আমার জায়গা যেমন ক্লাইমেট চেঞ্জেস নাই, আমার এখানে প্রবলেম নাই, আমি কীভাবে করে কাজটা করবো, ইমপ্লিমেন্টেশনটা, বা আমার এখানে এটা লাগবে না, অন্য কিছু লাগবে। বাট না, যেহেতু উপরের থেকে অর্ডার চলে আসছে, ওটাই করতে হবে, ভালো হোক বা মন্দ হোক। এখন করা কি হলো, এখন আমরা রাজ্যগুলোকেও একসঙ্গে নিয়ে বসলাম, কমিটিতে নীতি আয়োগে নিয়ে বসলাম, যাতে করে যেই রাজ্যের সঙ্গে যা সমস্যা আছে সেই লোকের সঙ্গে যদি আমি কথা বলি, আমি বুঝতে পারবো যে ওর সমস্যা কতটা ইম্পর্টেন্ট, কতটা কী আছে না আছে, সেই হিসাবে কিন্তু প্ল্যানিংগুলো করা যেতে পারে। কি বুঝতে পারলাম। এখানে কি হচ্ছে, সহযোগিতা যুক্তরাষ্ট্রের ব্যবস্থা করা হলো। কী লেখা আছে বলি, সহযোগিতামূলক যুক্তরাষ্ট্র বলতে যা বোঝায় এমন একটি শাসন ব্যবস্থা যেখানে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি পারস্পরিক সহযোগিতা ও পরামর্শের ভিত্তিতে উন্নয়নমূলক সিদ্ধান্ত নিয়ে থাকে। কেন্দ্র ও রাজ্য সরকার দুজনই পাশাপাশি বসে দেশের উন্নতির জন্য কথা বলে, আর দুজনই একসঙ্গে ডিসকাস করে তার রাজ্যে কী দরকার, কেমনভাবে দরকার, একসঙ্গে বসে ডিসকাস করে প্ল্যানিং করে। ইজি আছে। এটা হলো আমাদের এটা নীতি আয়োগের মাধ্যমে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রের ব্যবস্থা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। ওকে, আর কি আছে, আর কি আছে আমাদের নেক্সট, সেটা হচ্ছে নীতিগত সহায়তা। এবার দেখো, আগে নীতিগত সহায়তা মানে তোমাকে আমি বলে দিচ্ছি। নীতিগত সহায়তা বলতে বোঝানো হয় সরকার বিভিন্ন পর্যায়ে আলাদা আলাদা ফেজে আলাদা আলাদা লোক থেকে সাজেশনস বা কি বলে, হ্যাঁ, কোনো রকম রায় বিচার করতে পারে। কী লেখা আছে, নীতিগত সহায়তা বলতে বোঝানো হয় সরকারের বিভিন্ন পর্যায়ে কেন্দ্র ও রাজ্য উন্নয়ন ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের জন্য তথ্যভিত্তিক এবং গবেষণা ভিত্তিক বা বাস্তবভিত্তিক পরামর্শ ও সহায়তা প্রদান। অর্থাৎ সরকারে যে ফেজে যে কাজের জন্য লোকের সাজেশন লাগবে, রায় লাগবে, তার থেকে সে নিতে পারে। ইজি। হ্যাঁ, নীতি আয়োগ একটি থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, একে বলা হয় থিঙ্ক ট্যাঙ্ক। এবার থিঙ্ক ট্যাঙ্ক কী জিনিস, এটা খুব ইম্পর্টেন্ট টার্ম, পরীক্ষার টিকার উপরে বাঁচতে পারে। থিঙ্ক ট্যাঙ্ক মানে কি, ট্যাঙ্ক বলতে একটা ট্যাঙ্কি যার মধ্যে অনেকগুলো থিঙ্কার্স আছে, অনেকগুলো লোক আছে, বিশেষজ্ঞ আছে। আমার যদি রিসার্চ রিলেটেড, সায়েন্স রিলেটেড কোনো কাজ লাগবে, তো আমি সায়েন্সের লোককে ডাকবো না। আমার যদি আর্ট বা কালচার রিলেটেড কোনো লোক লাগবে, তাকে ডাকবো। আমার যদি এগ্রিকালচার রিলেটেড লোক লাগবে, তাকে ডাকবো, ভাই আসো বসো আমার সঙ্গে বসে প্ল্যানিং বানাও, কী করতে হবে না করতে হবে, যাতে করে ওই কাজটা আরও ভালো হতে পারে। কি ভালো মতো ওই কাজটা করার জন্য ওই কাজের যে এক্সপার্ট তাকে ডেকে, তাকে নিয়ে বসে আলোচনা করে নতুন প্ল্যানিং করাটা বেশি বেটার, হ্যাঁ না। তো থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কিন্তু আমাদের এটা কাজ করতে শুরু করে, যে হ্যাঁ, খুব সুন্দর মতো করে সব বিশেষজ্ঞরা যারা আছে সবাইকে নিয়ে যে বিষয় এক্সপার্ট তাকে সেই বিষয়ে ডেকে নিও, তারপর তার সঙ্গে কাজ করো। তো নীতিগত সহায়তা অর্থাৎ থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কিন্তু কাজ করে। কি বুঝতে পারলাম। লাস্ট বাট নট দ্য লিস্ট, তথ্য ও সম্পদ কেন্দ্র। আগে তথ্য আলাদা আলাদা ওয়েবসাইটে থাকতো, এখন সব তথ্যকে এক ওয়েবসাইটে একটা জায়গায় স্টোর করে রাখা, যাতে করে তুমি হই বা আমি হই, যে কেউ আমরা ইজিলি ওখানে তথ্য দেখতে বা অ্যাক্সেস করতে পারি আর বুঝতে পারি যে কী অবস্থা আছে। ইজি। এগুলোই হচ্ছে আমাদের আবার কার্যাবলী। দেখো, যা লক্ষ্য হবে তাই তো করতে হবে। তোমার যদি লক্ষ্য হয় পরীক্ষা টপ করা, তুমি পড়াশোনা করবা, সিম্পল। তোমার যদি লক্ষ্য হয় না মোবাইলে বসে একটু গেম খেলে নিই, তো গেম খেলবা, পড়বা কেন, হ্যাঁ না। তো বাট না, তোমরা পড়তেছো, এতক্ষণ ক্লাস দেখছো, অবশ্যই তোমাদের আমার লক্ষ্য অবশ্যই এটাই আছে যে হ্যাঁ তোমার ভালো মতো পড়াশোনা করবা, তো অবশ্যই ক্লাসগুলো দেখো, ঠিক আছে। দেখো, তো কার্যাবলী আছে উন্নয়ন কৌশল ও পরিকল্পনা প্রণয়ন। উন্নয়ন কৌশল করা বা পরিকল্পনা তৈরি করা। 2 নম্বরে কি আছে, ওই যে অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্র ব্যবস্থা, যাতে করে রাজ্য আর কেন্দ্রের সঙ্গে একসঙ্গে নিয়ে তাকে নিয়ে কাজ করা যায়, এটা কাজ। গবেষণা ও উন্নয়ন করা, রিসার্চ ডেভেলপমেন্ট করা। তারপর 3 নম্বরের মধ্যে কি আছে, ওই নীতিগত সহায়তা কার্যাবলী। আর লাস্ট তথ্য বিশ্লেষণ ও পরামর্শ। মানে কি, যা যা বললাম ওগুলোকে কাজে ইমপ্লিমেন্ট করাটাই আমাদের কিন্তু কার্যাবলীর মধ্যে পড়ে।
কি বুঝতে পারলাম? এভাবে করে প্ল্যানিং কমিশনের পরিবর্তে নীতি আয়োগ আসে আমাদের দেশের মধ্যে, আর নীতি আয়োগ এভাবে কাজ করে। আশা করি তুমি ক্লাসটা বুঝতে পারছো। যদি বুঝিয়ে থাকো অবশ্যই আবার থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবা। ততক্ষণ দেখা হচ্ছে আমাদের নেক্সট সাজেশন ক্লাসে। ভালো মতো পড়ো, আর নিজের যা রায়, যা ফিডব্যাক কমেন্ট সেকশনে দাও।